সন্তানের জন্য, সেটা হচ্ছে তার বাবা মা। তো বাবা মার দোয়া আশীর্বাদ যেমন দিতে হবে, সন্তানকেও ঠিক ওরকমভাবে ব্যবহার করতে হবে। এই দুটোর সাথে যখন তার একাডেমিক কোয়ালিফিকেশন বা ট্যালেন্ট যুক্ত হয়ে যাবে, সে পৃথিবীতে রাজ করতে থাকবে। আর এভাবে পৃথিবীতে সে রাজত্ব করে, সে আস্তে আস্তে যোগ্য হয়ে ওঠে। বাবা কি মা কি বুঝতে হবে তো। একটা ছোট্ট গল্প বলি। একদম একদম একজন বাবা কি, মানে আমাদের যারা পরবর্তীতে দেখবে যে বাবাকে কেন ভালোবাসবে, বাবা কি আমরা তো বুঝি না। বাবাকে কখনো হয়তো অনেক দিন চোখ তুলে তাকানো হয়নি যে বাবা তুমি ভালো আছো, বাবা তুমি কেমন আছো। যেই মানুষটা বুকের রক্ত জল করে প্রতিদিন তার সন্তানের, তার পরিবারের আশা মেটাচ্ছে, পিপাসা মেটাচ্ছে, তার পিপাসা লাগে একবার দেখবে না। একজন ৪৫ বছরের লোক, সে খুব বড় বিজনেসম্যান হয়ে গেছে, ৪৫ বছরের জন্মদিন পালন করবে, হঠাৎ করে ঘোষণা করছে যে এবার আর আত্মীয় স্বজনকে ডাকবো না, আমি আমার কিছু বন্ধুদের ডাকবো, কলেজের আমার রিউনিয়ন হবে, আমার জন্মদিনও সেলিব্রেট হবে। ব্যাস যেই ভাবা সেই কাজ, সবাইকে বন্ধুকে ফোন করতে লাগলো, শোন না অমুক দিন আমার জন্মদিন, আসিস, ইনভিটেশন। সবাই খুব খুশি, বলছে আসবো। ফোন করতে করতে এমন একজন মানুষের কাছে ফোন গেল, তার বন্ধু, যে সবচেয়ে গরিব মানুষ, ব্যবসায় লস খেয়েছে, চাকরি পায়নি এবং একদম দৈন্য দশা, মানে আর দাঁড়ানোর মানে জায়গা নেই। এরকম একটা বন্ধুর কাছে যখন ফোন করো, বলছে শোন না আমাকে ছেড়ে দে, আমার এমনি অবস্থা খারাপ। বলছে আয় না, সব তো বন্ধুরা, ভালো লাগবে তো। তো বন্ধু বললো অনেক রিকোয়েস্ট করেছে, ঠিক আছে আসবো। তো যাক, জন্মদিনের দিন পার্টি সেজে উঠেছে, বিভিন্ন স্টল, মিউজিক চলছে, ধমাধম মিউজিক, হ্যাঁ দারুণ আয়োজন, সব স্যুটকোট ব্লেজার পরে দারুণ সব স্টাইলিশ লোকজন ঘুরে বেড়াচ্ছে। লোকটা বাড়ির তো আলমারি নেই, একটা আলনা থেকে একটা সুন্দর জামাটাই বের করেছে, কিন্তু বোঝা যাচ্ছে যে একটা মলিন জামা, মানে ওটা পরেও ভালো মানুষের বাড়ি যাওয়া যায় না। ওটা পরে যখন জন্মদিনের পার্টিতে ঢুকেছে, সবাই দেখছে এটা কি। বন্ধু আলাপ করিয়ে দিচ্ছ না, মনে নেই আমাদের ওই বন্ধু, সবাই হ্যান্ডশেক করলো, কিন্তু দূরত্ব একটু আছেই আর কি, যেহেতু একটা বিরাট গ্যাপ আর কি। তো এরকম করতে করতে 9টা বাজলো, তখন আর কি মানে কেক কাটার সময় ঘোষণা হচ্ছে যে এবার কেক কাটবো, তোমরা আমার সামনে জড়ো হও। তো বন্ধু এবার হ্যাপি বার্থডে যেই সবাই একটা চিৎকার করলো এবং কেকটা কেটে দিল। এবং কেকটা এবার সবাই একটু খাওয়ানোর সময় যখন 3 নম্বর বন্ধুকে খাওয়াচ্ছে, তখন ও দেখতে পেল তার হাতের এই আঙুলে যে সোনার আংটিটা ছিল, আংটিটা নেই। যখন দেখলো আংটিটা নেই, তারা আমার আংটি কোথায় গেল, আংটি কোথায় গেল। পুরো জন্মদিনের পার্টিতে একটা বিষণ্ণতা ছিল, যেই সেই কিছু উৎসাহী বন্ধু থাকে না, বলছে আরে তোর আংটি, দাঁড়া দাঁড়া দাঁড়া, এখান থেকে কেউ বাইরে যায়নি, আমরা আংটি খুঁজে বার করবো, দাঁড়া খুঁজে বার করবো, সব বন্ধুকে চেক করবো। ওর টেনের বন্ধুরা বলছে শোন না, একটাই তো সোনার আংটি, ছেড়ে দে। আর আমাদের তো বন্ধুরা বলছে না, এখানেই কেউ নিয়েছে, কেউ তো বাইরে যায়নি, তাহলে আংটি পাবো। সবার পকেট চেক করবো, সবার কাছে যাচ্ছে আর পকেট চেক করছে। যাওয়ার আগেই বলছে দেখো আমার কাছে নেই, এ বলছে দেখো আমার কাছে নেই, ও বলছে দেখো আমার কাছে নেই। যখন ওই গরিব বন্ধুটার কাছে গেল, যে দেখি, গরিব বন্ধুটা পকেটে হাতটা চেপে বলছে আমি আমার পকেট চেক করতে দেবো না। যেই বলেছে পকেট চেক করতে দেবো না, পুরো ফোকাসটা তার গাড়ি। তাহলে বুঝে গেছি কে নিয়েছে। ঠক, জোচ্চোর, গরিব মানুষ, ছোট লোক, মানে যা ইচ্ছা তাকে বলেছে। এবং বন্ধুটা ডেকে বলছে ছেড়ে দে, একটা আংটি তো বাদ দে, যা ইচ্ছা তাই বলে যে যার মতন খেয়ে চলে গেছে। 11:30 12টা বন্ধু যখন বাড়িতে ঢুকলো, ফ্রেশ হবে, ব্লেজারটা খুলতে গেছে, দেখলে ব্লেজারের এই পকেটটাতে আংটিটা কোনোভাবে আটকে গেছে। সারা রাত ঘুমাতে পারিনি। সকালবেলা উঠে বন্ধুর বাড়ি হাজির, দরজা একটা করে টোকা মারলো। বন্ধু দরজা খুলো, কি রে তুই? বলছে রাগ করেছিস? বলছে না, ছেড়ে দে। বলছে বললি না কেন? তোকে ঠক, জোচ্চ, ছোট লোক কত তোকে খারাপ বলেছে, তুই এত অপবাদ নিয়ে বাড়ি চলে এলি। আংটি তো আমার পকেটে ছিল, তুই যখন আংটি নিসনি তখন পকেট চেক করতে দিলি না কেন? বন্ধু দরজাটা পুরোটা খুলে দিয়েছে, বলে ওই দেখ আমার 12-13 বছরের ছেলে, জানিস খুব একটা কঠিন অসুখে আক্রান্ত, ভালো করে ট্রিটমেন্ট দিতে পারিনি, ওকে ভালো ডাক্তার দেখাতে পারিনি, আমার কাছে টাকা নেই, জানিস ওকে ভালো খেতে দিতে পারিনি, দুর্বল। আমি যখন সুন্দর জামাটা পরছিলাম, তখন যখন বেরোচ্ছি, ও হাতটা ধরে বলছে বাবা দুটো মিষ্টি এনে দেবে আমার জন্য। বলছে তোর বাটিতে যখন ঢুকলাম দেখি কত খাবার, আমি দুটো মিষ্টি ওই একটি কাগজে জড়িয়ে পকেটে রেখেছিলাম। তোরা যদি আমাকে পকেটটা চেক করতিস তাহলে ধরা পড়ে যেতাম মিষ্টি চুরি করেছি, যে বেশি খারাপ লাগতো তাই চেক করতে দিইনি। বাবা এরম হয় না, দিল কলিজা দিয়ে বাবা ভালোবাসে না। ওই বাবা যদি বলে পৃথিবীতে পুরো পৃথিবী একদিকে আর সন্তান একদিকে, তুমি কোনটা নেবে? পৃথিবীর সব বাবা বলবে, বেশিরভাগ বাবা বলবে যে পুরো পৃথিবী চাই না, আমি আমার সন্তানকে চাই। তার ভালো রাখার জন্য তুমি একটু কষ্ট করবে না? তার ভালো রাখার জন্য তুমি একবার চোখের দিকে তাকাবে না? বাবাকে একবার বলবে না বাবা তোমার কষ্ট হয়? এটুকু বলবে না? কিসের সন্তান হয়েছ? এই জন্যে প্যারেন্টিং এর কথা বলি, এই জন্যে ওই বাবার আশীর্বাদের কথা বলি, এই জন্যে প্রচুর ইয়াংস্টাররা তারা এখন বাবাকে পা জড়িয়ে ধরে বলে বাবা আমাকে ক্ষমা করে দিও, ভুল হয়েছে। আফজল ভাই একটা ছোট্ট সাইকোলজি বলে রাখি, মানুষ মরে যায় যখন না, দেখবেন অনেক বাবা মা তো মরে যাওয়ার পরে সন্তানরা কাঁদে, অথচ দেখবেন
ওই সন্তান যখন বাবা বেঁচে ছিল মাকে দেখিনি, স্টেশনে ফেলে এসছে, কোনো একটা জায়গায় রেখে এসছে, দেখে না, কিন্তু মরে গেলে দেখবেন কাঁদে তো। কেন কাঁদে জানেন? এই জন্য কাঁদে যে ও আর ক্ষমা চাওয়ার ও সুযোগ পাচ্ছে, এই জন্য কাঁদে, লোক কাঁদতো না। কিন্তু মরে গেলে মানুষ কাঁদে কারণ অনুশোচনা হয়, ক্ষমা চাওয়ার আর কোনো সুযোগ নেই। যখন বাবা রয়েছে তখন ক্ষমা চাও, যখন মা রয়েছে একবার মাকে জড়িয়ে ধরে বলো, মা তোমাকে অনেক ভালোবাসি, দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরণের পথটা কত দূরে দিচ্ছে তুমি চিন্তা করতে পারবে। দারুণ দারুণ, একদম হৃদয়ে ছুঁয়ে যায়। আসলে এই জিনিসগুলো আমাদের ইয়াং জেনারেশন জেনজি যারা আছে তাদেরকে যতটা বেশি আমরা বলবো, এই কথাগুলো যত বেশি প্রচারিত হবে, এই ধরনের আলোচনা আমরা যত বেশি করতে পারবো, আমার মনে হয় আমাদের জেনারেশন ভালো থাকবে। এই যে বলেন না যে ভালো থেকো, সেই ভালো তখনই থাকবে যখন সে এই ধরনের জিনিসগুলো দিয়ে সে যখন তার বাবা মাকে সন্তুষ্ট করতে পারবে। আমার মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সন্তুষ্ট হয়ে যাবে। একদম একদম দারুণ। তা যাই হোক, আবেগী হয়ে গেছি, একটু মজার বিষয় নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে। কি হলো? চরম অভিযোগ। সেটা হচ্ছে যে আমরা যেটা অনেকেই হয়তো জানে না, যে বাংলাদেশের আমাদের বোন, অর্থাৎ বাংলাদেশের বোনকে বিয়ে করেছেন আপনি, অর্থাৎ আপনি বাংলাদেশের জামাই। আচ্ছা, ঠিক আছে। এটা এই জিনিসটা কিভাবে হলো? আজকে এই গল্পটা আমার মনে হয় যারা পডকাস্টে আছে তারা সবাই শুনতে চায়। আচ্ছা, বিষয় হচ্ছে এই প্রশ্নের উত্তর দেওয়া কি বাধ্যতামূলক? একদম বাধ্যতামূলক। এই প্রশ্নটা স্কিপ করলে ভালো হতো না? না, এটা জানতে চায় মানুষ। আচ্ছা, এখন ওই যে জাতি জানতে চায়। এখন মুশকিল হচ্ছে যে এইটা প্রথম রিভিল করছি, কেউ কিন্তু জানে না। যদি এডিট করার সময় এটা বাদ দেওয়া যায়, আমি আপনাদেরকে বলে দিলাম যে বাদটা দিয়ে দেবেন, আমি চা সিঙ্গাড়া খাই দেবো। বাই দি ওয়ে, এখন দেখুন, ওই যে আমার একটা একদম ভেতরের একটা কথা বলি আর কি। আমার যখন ক্লাস চলতো স্মার্ট ইংলিশ একাডেমিতে, তো আমাদের নানান প্রশ্ন থাকতো। তো আমি একদিন প্রশ্ন করেছিলাম আমার স্টুডেন্টসদেরকে যে সুযোগ থাকলে পৃথিবীর কোন দেশের মেয়েকে বিয়ে করতে। তখন 2012-13 সাল হবে আর কি, আমার মনে আছে। তো কেউ বিভিন্ন দেশের নাম করেছিল। আমার কিছু পাকা স্টুডেন্ট আছে, তারা ঘুরিয়ে আমাকে প্রশ্ন করেছিল যে পৃথিবীর কোন দেশে স্যার আপনি সুযোগ পেলে বিয়ে করতেন। তো আমি কিছু না ভেবেই বলেছিলাম বাংলাদেশে। এখন সেটা যে 2019 সালে সত্যি হয়ে যাবে এটা কে জানতো? আল্লাহ কবুল করে ফেলেছে, আল্লাহ কথাটাই কবুল হয়ে গেছে। হ্যাঁ, বাংলাদেশের দূর তাক আমার কোনো রিলেশন নেই। অনেকে থাকে না, বাবা কাকা মামা কেউ না কেউ থাকে, বংশের কেউ না কেউ থাকে। আমার দূর তাক কোনো রিলেশন নেই। এবং আমি যখন 2017 সালে প্রথম আমি ত্রিলোকের আমন্ত্রণে, বাংলাদেশের বিশিষ্ট আবৃত্তিকার মাসুম আজিজুল বাশার, সে তো বাংলাদেশের আবৃত্তি জগতের একটা দুর্দান্ত জায়গায় অবস্থান করছে, মাসুম আজিজুল বাশারের প্রোগ্রাম আমাকে ওখান থেকে বুক করা হলো যে আপনাকে আসতে হবে এবার আমাদের ত্রিলোকের বাৎসরিক যে অনুষ্ঠান। তো আমি প্ল্যান করলাম যে আমি আসবো। তো ঘটনাচক্রে আমি যখন ভিসা করতে দিলাম আমাদের কলকাতা উপহাই কমিশনে, আমার যে পাসপোর্টটা হারিয়ে গেল। পুরো হাই কমিশনে আমি আর তৎকালীন যিনি ওখানকার দায়িত্বে ছিলেন উনি খুঁজলাম, পাসপোর্ট পাইনি। এবং 4-5 দিন আগে আমার হলো যে আমি পাসপোর্টটা খুঁজে পাচ্ছি না। আমি বললাম যে যাবো না। অর্গানাইজাররা মাসুম আজিজুল বাশার সহ তারা আমাকে ফোন করে বললেন যে ছবি পোস্টার পড়ে গেছে, আপনার আসতে হবে। আমি তৎকাল পাসপোর্ট করলাম, আর্জেন্ট। হ্যাঁ, 3 দিনে আমাকে পাসপোর্ট দেওয়া হলো। এখনও বর্ডার ক্রস করলে আমার বলে যে আপনার আগের পাসপোর্ট কী হয়েছে, আমি হারিয়ে গেছে। তো সেই পাসপোর্ট নিয়ে তৎকাল করে এতগুলো ঝড়ঝন্ডা কাটিয়ে আমার বাংলাদেশে আসা। বাংলাদেশ থেকে মনে হয় কেউ টানছিল, কেউ মনে হয় টানছিল, একদমই তাই। হ্যাঁ, হয় না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে জোরটা রেখেছে সেখানেই হবে। আমি আড্ডা মেরে বা মজা করে বলি যে কলকাতার কেউ আমাকে পাত্তা দেয়নি, তাই এসেছি বাংলাদেশে। তো সবাই খুব মজা পায়। আসলে বিষয়টা এতদিন কেউ জানতো না। এটাই হচ্ছে বিষয় যে আমি তিলকের অনুষ্ঠানে আসি এবং সেখানে যারা পারফর্ম করেছিল এবং সেখানে তার মধ্যে সে ছিল, এবং পারফর্ম না বোধহয় অডিয়েন্সে ছিল আর কি। তারপরে এসে অন্য জায়গায় আরও নানান সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়েছিল। তারপরে আস্তে আস্তে আমাদের কথা বলা, তাদের বাসাতে যাওয়া, আমাদের একসাথে পরিবারগুলো কথা বলা, এবং যেমন বিয়ে হয় ঠিক তেমনভাবেই হওয়া। ধরো ওরা আমার কলকাতাতে গেছে আমার বাসাতে 12-13 জন, এটা হয়তো 1 সপ্তাহ ধরে চলছে যাওয়া আসা। ওরা যাওয়ার পর আমরা আসবো, হয়তো 2 মাসের বিরতি, আমরা এসে ঘুরে গেলাম, তারপর আবার এলো। তারপর মেয়ের মামারা বললো যে এত ইন্ডিয়ান লোক কিপটে হয় বেশি। হ্যাঁ, ইন্ডিয়ান লোকের ওই দুটো সন্দেশ কেনে আর কি। তো ওরা যখন গেল দেখলো সিনারিওটা আসলে সব জায়গায় ওরকম নয়। তো তারপর আস্তে আস্তে ওই জায়গাটা তৈরি হলো এবং 2019 সালে ফাইনালি আমার বাংলাদেশে আমি এসে কবুল বলি। এবং আমার মনে হয় কি এটা লেখা ছিল এবং সেটাই হয়ে গেল আর কি। একেবারে লক্ষ লক্ষ ইয়াং তরুণী যারা আছে আপনার ভক্ত, তাদের মন ভেঙে গেল। না, আসলে সেরকম কিছু না। আর বিষয় হচ্ছে যে আফজাল হোসেন যে ভালো মোটিভেশনাল স্পিকার, এবং সেটা আমাকেও বশ করে নিল। এই প্রশ্নের উত্তর আমি কোথাও দিইনি কিন্তু। আচ্ছা, আপনার সম্বন্ধে আরও অভিযোগ আছে। সেটা হচ্ছে যে আপনার ফ্যান ফলোয়িং এর মধ্যে ফিমেল ফ্যান অনেক বেশি, এবং আপনি কি করেন যে নিজে তো ফোন ধরেন না,
মাঝে মাঝে ধরেন অন্যর ঘাড়ে চাপিয়ে দিয়ে দেন, ওই মানুষ ডিস্টার্বে থাকে। এটা আমার সাথে হয়েছে কিন্তু। আচ্ছা। অনেকে আমাকে ফোন দেয়, আদি ভাই ফোন ধরে না। আচ্ছা। সো মানে এটা কি শুধু জ্বালাতন থেকে বাঁচার জন্য, না ভাবির কোনো না না, ভাবির কিছু না। ভাবি ও কিছু আই লাভ ইউ লিখলো, ভাবি আই লাভ ইউ লিখে দেয়, মানে বিষয়টা এরকম আর কি, ওরকম বিষয় না। আমি আসলে ব্যস্ত একটু থাকি, মানে আমি বলি না যে বিরাট ব্যস্ত, মানে প্রায়োরিটি থাকলে তো আমি ধরি আর কি। এবং আমি কথা বলি, আমি অডিয়েন্সের সাথে কথা বলি, আমি কমেন্টের রিপ্লাই করি, আমি ওদের লেখা পড়ি, আমি তাদের এরকম বহু লোক বলবে যে আমি তাদের নিজে থেকে ফোন করেছি। আমি আসলে যেটা করি ভাই, আমি অত্যন্ত পড়াশোনার মধ্যে ব্যস্ত থাকি, এবং ওই পড়াশোনার যখন করি আমি মোবাইলটা সাইলেন্ট করা থাকে। আমি এরকমভাবে একই কথা আপনি জানবেন কি, এক কথা আপনি ডিজিটাল দুনিয়াতে দুবার বলতে পারবেন না। আমার তো প্রায় প্রতিদিন প্রোগ্রাম থাকে, এবং সেখানে কথা বলতে গেলে আমাকে স্টাডি করতে হয়, জানতে হয়, মানুষের সাইকোলজি বুঝতে হয়, মানুষ কি চায় আমার বুঝতে হয়, এবং আমাকে তৈরি থাকতে হয়। আমি স্টেজে মেরে দেওয়ার পক্ষপাতী নই। একটা 3 ঘন্টার কথা বলতে, একটা মানে 10 মিনিটের কথা বলতে গেলে 3 ঘন্টার স্টাডি লাগে, যদি আমি ঠিকঠাক করে কথা বলি। তো আমি সেটা করি। আর আমার বই আসছে, লেখালেখি চলছে আমার। আমি শীঘ্রই নিশ্চয়ই আবার একবার এই পডকাস্টে বসবো আমার বই নিয়ে, যদি সুযোগ থাকে। তো আমার একটা বই আসছে, তার লেখালেখি চলে। আমি দীর্ঘ দিন ধরে ওই লেখালেখিটা করছি। বইটা কমপ্লিট হয়ে গেছে। এবার হয়তো বাংলাদেশের কোনো প্রকাশনী থেকে হয়তো এখানে আসবে, ওখানে কলকাতার একটি প্রকাশনা থেকে হয়তো এবার বইমেলাতে বইটা আসবে। এবং আমার যারা দর্শক, আমাকে যারা দেখেন, আমি দর্শক বা ফলোয়ার বলি না, আমার বন্ধুরা যারা দেখে, তারা প্রত্যেকে অনেকেই প্রায় ইন্টারেস্টেড যে বইটা কবে হাতে পাবো। তো আমি এইসব লেখালেখি নিয়ে থাকি, এবং আমি একটু মোবাইল থেকে দূরে থাকি। মানে আমাকে হয়তো মোবাইলে দেখা যায়, কিন্তু আমি মোবাইল থেকে দূরে থাকি। তো এই জন্যে কখনো কখনো অভিযোগ আসে যে আমি ফোন তুলি না বা ফোন ধরি না। আসলে এরকম নয়। আমি আফজাল ভাইয়া আপনার এই চ্যানেলের মাধ্যমে সবাইকে জানাতে চাই, আপনার আমাকে ফোনে না পেলে আবার ফোন করবেন, না পেলে আবার করবেন, যদি না পান রাগ করবেন, একটা টেক্সট করে দেবেন যে আমি কথা বলতে চাই, আমি ব্যাক করে নেব। দারুণ দারুণ। অভিযোগ তাহলে সব শেষ। তার মানে তারা যোগাযোগ করলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। সো বইয়ের সাবজেক্টটা কি, মানে কি সাবজেক্টের উপর বইটা করেছেন? এটা কি মোটিভেশনাল উপর, নাকি প্যারেন্টিং এর উপর, নাকি এটা উপন্যাস বা সাহিত্য? আমার প্রথম বই এটা, যে বইটা বাজারে আসবে, এবং এটা কমপ্লিটলি মোটিভেশনাল বুক। এটা শূন্য থেকে সাফল্যের পথে ট্যাগলাইন। এই বইটার নাম বলছি না, বইটা আমি যখন আনবো আমার সোশ্যাল মিডিয়াতে বা যখন আসবে, আমি আস্তে আস্তে রিভিল করব। বইটার ট্যাগলাইন হচ্ছে শূন্য থেকে সাফল্যের পথে। একটা মানুষ কিভাবে শুরু করবে, কোন জায়গায় থাকবে, মেন্টালিটি কি আসবে, মাইন্ডসেট কিভাবে শুরু করবে, তারপর মাইন্ডসেটের পরে তার স্বপ্ন আসে, পরিকল্পনা আসে, পরিশ্রম আসে। এইগুলো একটা পুরো ধারাবাহিকভাবে আমি সেখানে দেখিয়েছি যে কি আসলে একটা মানুষ সাফল্যের জন্য করতে পারে। প্রথম যে ছোট্ট একটা বিষয় আমি বলি যে, আপনি আফজাল ভাই, আপনি আমার ইন্টারভিউ করতে এলেন, আর আসার সময় আপনি দেখলেন যে আপনার গাড়িতে একটা রিক্সাওয়ালা টুক করে ঠুকে দিয়েছে। আপনি বিরাট চিৎকার চেঁচামেচি করে মারপিট করে আসলেন, এখানে বসলেন, আপনার ইন্টারভিউ ভালো হবে? প্রশ্ন করতে পারবে? মস্তিষ্ক আপনাকে সাথ দেবে না। তাহলে কোন মাইন্ডসেট আমাকে আসতে হবে? পৃথিবীর যে কোনো প্রফেশনের জন্য সবচেয়ে বড় কোয়ালিটি রাখতে হবে, নিজেকে খুশি রাখতে হবে। নিজেকে খুশি রাখার টিপসগুলো আমি ওখানে বলেছি। ঠিক এরকম একটা বিষয় বললাম, আরও বিষয়গুলো নিয়ে আমি খুব সায়েন্টিফিক্যালি বইটা লিখেছি। আমি বহুবার একই বই লিখেছি, বহুবার পাণ্ডুলিপি ফেলে দিয়েছি, আমার মনে হয় কিচ্ছু লিখতে পারিনি। এবারেও তাই মনে হচ্ছে, কিন্তু মনে হচ্ছে আগের তুলনায় একটু হয়তো বেটার। আমার পাঠকরা পড়ে বুঝতে পারবে যে আসলে বইটা কি। আমাদের একটা জিনিসের বিষয়ে দেখা যায় অনেক সময় যে জিনিসটা আসে, যে আমরা মানুষকে সফল হওয়ার কথা বলি, দাওয়াত দিই, মানুষকে বলি সফল হও, একটাই জীবন, সফল হতে হবে। তোমার বাবা মা অপেক্ষায় বসে আছে, তোমার দ্বারা তোমার সমাজ, তোমার ভাই বোন, তোমার আত্মীয় স্বজন, তারা সবাই অপেক্ষায় আছে যে তুমি কিছু একটা কীর্তি করবা। তারা তোমাকে বাহাবা দিবে, শাবাশ দিবে, তোমাকে নিয়ে জয় জয়কার করবে। সো এই জিনিসগুলো, এই যে যখন আমরা বলি, ঠিক আছে, আপনিও সেম কাজটাই করে যাচ্ছেন, এবং এর কারণে ভালোবাসাও পাচ্ছেন, অনেক ভালোবাসা পাচ্ছেন। তো এই তরুণ সমাজ বা যারা যে বয়সেরই, আসলে যে বয়সে আছে, তাদের যে মানে শেষ হয়ে যায়নি, সময় কখনো শেষ হয় না যতক্ষণ পর্যন্ত না জীবনের ঘন্টা না বাজা, মানে জীবনের মৃত্যুর ঘন্টা না বাজবে। তো আপনি এই যে প্রতিনিয়ত কন্টিনিউ, আমি জানি এত প্রোগ্রামের মধ্যেও দেখা যায় ভিডিও করতে ভুল হয় না, বা কোনো না কোনো যেদিন ভিডিও হচ্ছে না সেদিন পোস্ট দিয়ে সেখানে দু কলম লিখে দিচ্ছে, ঠিক আছে। সো এই যে পাওয়াটা, এই পাওয়াটাকে আপনার কাছে মনে হচ্ছে যে এটাকে কিভাবে করবে? বিষয় হচ্ছে যে আমি যেমন অডিয়েন্সকে বলে আমি নিজেও মেনটেন করি সময়। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস যদি আপনি ধরেন হচ্ছে সময় এমন দামি একটা বিষয়, এই সময়কে যে ব্যবহার করতে পেরেছে সে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জনের পথে তরতর করে এগিয়েছে। আফজাল ভাই, আপনি খুব চিন্তা করে দেখবেন যে আমরা এখানে যারা রয়েছি, যারা আমার ক্যামেরার ওপারে রয়েছে আর কি, বা আপনি আর আমি যখন এই শ্যুটটা করছি, মৃত্যু যদি আমার আর আপনার সামনে এসে দাঁড়িয়ে বলে আর 2 ঘন্টা,
ভেবে নেন কয়েক সেকেন্ড, আরে বাবা। যে আর 2 ঘন্টা আপনার মনে হবে না যে আব্বার মুখটা আর একবার দেখি, মনে হবে না মাকে একবার জড়িয়ে ধরে বলি মা তোমাকে অনেক ভালোবাসি মা। আপনার মনে হবে না অনেক দিন আগে যে বন্ধুটা একটু দূরে সরে গেছিল একটা ভুল বোঝাবুঝিতে, তার সাথে মিটিয়ে নিই। একবার ভোরের সূর্যটা দেখি, একবার গধূলিবেলা কীভাবে আলো থেকে অন্ধকারে সন্ধে নামে একবার দেখি। আপনার মনে হবে না যে কতদিন নদীর ওই পারে হাঁটতেছেন, একবার যাই, দেখবেন সময় কত দামি, এক সেকেন্ড কত দামি। আমরা না মানুষ হচ্ছে যে জিনিস সহজে পাই ওই জিনিসের দাম দিই না। মানুষের সহজত বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষ দ্রুত কিছু পেয়ে গেলে ওটাকে সস্তা ভাবে। পৃথিবীতে যদি 5,000 টাকা ঘন্টা করে কিনতে হতো না, তাহলে মানুষ পল সেকেন্ডকে গুরুত্ব দিত। হিন্দিতে একটা কথা আছে, বিতে হুয়ে পল কবি ওয়াপস নেই আতে, চলে যাওয়ার সময় ফেরে না। সুতরাং একবার যে জীবন যাপিত হয়ে যাচ্ছে ওই জীবন আর ফেরে না, সময়কে কিন্তু গুরুত্ব দিতে হয়। আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা সেকেন্ডকে গুরুত্ব দেওয়ার জন্য বিশ্বাসী। আফজল ভাই, দিন রাতের 24 ঘন্টাকে সেকেন্ডে ভাগ করলে 86,400 সেকেন্ড হয়। এক সেকেন্ড 1, 2, 3 এরকম 60 বার হওয়ার পরে একটা মিনিট হয়, তাই না? 1 মিনিটে সভ্যতার মানচিত্র বদলে যায়, একটা দেশের মানচিত্র বদলে যায়, একটা বিরাট পৃথিবীর কালচার বদলে যাচ্ছে। আর আমি আর আপনি আর কেউ চা খাচ্ছি 1 ঘন্টা 2 ঘন্টা, তাস খেলছি, ওই শপিং মলে গিয়ে আড্ডা মারছি, ওই কোনো বারে গিয়ে হ্যাঁ মানে সময় কাটিয়ে দিচ্ছি এবং বলছি সময় নেই। যারা এই জায়গায় আছে যে সময় নেই, তাস খেলছে, সময় নেই, চা খাচ্ছে 2 ঘন্টা ধরে, সময় নেই কোনো একটা শপিং মলে গিয়ে শপিং করছে, একটা আড্ডা মারছে, বন্ধুদের নিয়ে চূড়ান্ত আড্ডা মারছে, আর কিছু একটা কাজ চলছে, সময় নেই। ভুল পথে রয়েছে, ভুল পথে আসে। এই পৃথিবীতে মানুষ হঠাৎ করে আসেনি। এই পৃথিবীটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফাইন টিউন। বুঝতে হবে এই ধূম্রকুঞ্জটা থেকে পৃথিবী তৈরি হলো, সব যে যার জায়গায় প্ল্যানেট, আমাদের গ্রহ, আকাশ, নক্ষত্র সেট হয়ে গেছে। যদি সূর্যটা কোনোভাবে একটুখানি নেমে আসতো, মানব জাতি কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যেত। রক্ত নালী যদি একটুখানি ব্যাসার্ধটা একটুখানি ছোট করে দেওয়া হতো, তাহলে মানব জাতি কয়েক সেকেন্ডে শেষ হয়ে যেত। এই ফাইন টিউনকে বুঝতে হবে। এই পৃথিবীতে আমি আপনি এসেছি একটা পারপাস নিয়ে, এই পারপাসটাকে আমাদেরকে সঠিকভাবে ইয়েস, এইটা যখন আমরা না করব, বিষণ্ণতা আসবে। আপনি আজকে সিম্পল, আমার যারা দর্শক দেখবেন আগামীতে, আপনি রয়েছেন ভাইয়া, আপনি যেই বাসায় থাকেন, বাড়ি গিয়ে শুধু বেডরুমটা ভালো করে গোছাবেন, ব্যাস আর কিছু না। সুন্দর করে বেডরুমটা গোছাবেন, দেখবেন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আপনার 2 মিনিট বসতে ইচ্ছে করছে, আপনার ড্রয়িং রুম ছেড়ে আপনার বেডরুমে বসতে ইচ্ছে করছে। তাহলে একটা বেডরুম সাজালে যখন আপনার 2 মিনিট বেশি বসতে ইচ্ছে করে, জীবনটা সাজাবেন না? জীবনটা একদিন সাজিয়ে নিন। একদিন আজকে রাতে ঘুমোতে যাওয়ার আগে আগামীকাল 24 ঘন্টার রুটিন করে নিন। সকালবেলা উঠবো, ফজরের নামাজ পড়বো, হাঁটতে যাবো 1 ঘন্টা, তারপর এই কাজ, সারাদিন এই কাজ করে রাত্রে যখন লাস্ট টিক মারবেন কোনো একটা কাজে আর বালিশে মাথা দেবেন, দেখবেন যে প্রোডাক্টিভিটি কাকে বলে। 15 ডেজ করুন, জীবন বদলে যাচ্ছে। সময় কাকে ব্যবহার করা বলে? এটাকে স্মার্ট ওয়ার্ক বলে। এটা করতে হবে তো 15 দিনে দেখবেন জীবন বদলে যাচ্ছে। মানুষ দামি ভাবতে শুরু করেছে, কালচার তৈরি হয়ে যাচ্ছে নিজের মধ্যে, নিজের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাচ্ছে, নিজের দেখতে সুন্দর লাগছে। এভাবে একটা মানুষ শ্রেষ্ঠতা অর্জন করে। সময় ব্যবহার করতে হয়।